একটা খেলা বিশ্বের বুকে একটা দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে তার থেকে সব থেকে বড় উদাহরণ হতে পারে কেপ ভার্দে। এই বিশ্বকাপে কেপ ভার্দে দেখিয়েছে কিভাবে নিজেদেরকে চেনাতে হয়। মাত্র 6 লাখের একটা দেশ, মানুষের একটা দেশ, কিভাবে তারা বিশ্বের বুকে দাপট দেখিয়েছে এবং ভোজনিয়া তো এখন রীতিমতো তারকা। সেখানে আমাদের 20 কোটি মানুষের এই দেশ, আমরা কেন পারছি না? আমাদের সমস্যাটা কোন জায়গায়? সেই জায়গা থেকে আমরা কি কখনো বিশ্ব দরবারে এইভাবে নিজেদের স্পোর্টসকে ব্র্যান্ডিং করতে পারবো না? এই প্রশ্নের জায়গায় এখন সব থেকে বড় স্বপ্ন দেখাচ্ছে সরকারের একটা নতুন পদক্ষেপ, নতুন কুড়ি। একটা প্রথম সিজন সরকারের প্রায় শেষের দিকে চলে এসছে। সেই নতুন কুড়ি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে বিশ্বজয়ের। আজকের আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসের ট্যাগলাইন হচ্ছে সেটাই, যে নতুন কুড়িতে বিশ্বজয়ের স্বপ্ন। আপনাদের সঙ্গে আছে আমি তাহমিদ অমিত, আর আমাদের সঙ্গে আছেন আজকে প্রথমবারের মতো মাহবুবুল আলম, মাননীয় সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয়। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা কথা বলবো আপনার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আওসাফ চৌধুরী, দাবা চ্যাম্পিয়ন, ঢাকা রিজিয়নের অঞ্চলের নতুন করে 2026-এর যে চলছে সিজনটা তার অংশ হিসাবে আছেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের আলফাজ আহমেদ, সাবেক অধিনায়ক এবং কোচ, আমাদের ফুটবলের কিংবদন্তি। আলফাজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এখানে। যেটা বলছিলাম যে আমাদের ট্যাগলাইনটা এরকম, যে নতুন কুড়িতে আমরা বিশ্বজয়ের স্বপ্ন দেখছি। মাহবুব ভাই, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমরা জানি যে পেছনের মানুষ আপনি কাজ করছেন, আপনার মন্ত্রণালয়ে কাজ করছে, আপনার মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উনি দীর্ঘ সময় কাজ করছেন সেই বিষয়টা নিয়ে। এই যে নতুন করে এইটা আসলে আমরা জানি যে এই যে সিজনটা শেষের দিকে কেমন গেল যদি বলি এতটুকু সময়। ধন্যবাদ অমিত ভাই, এবং আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের যে সরকারের কাজগুলো আজকে আমরা যমুনা টিভির মাধ্যমে সাধারণ দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দিয়েছেন। নতুন করে স্পোর্টস, এটি আসলেই কিন্তু আমাদের ধারণাটি যদিও নতুন, আমরা জানি যে নতুন কুড়ি 1978 সনে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে এবং সেখান থেকে সেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান শিল্পীদেরকে পেয়েছি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের ম্যানিফেস্টোতে নতুন করে স্পোর্টসকে সংযুক্ত করা হয়েছে। তার মূল, আপনি যেমনিভাবে বলছেন যে কেপ ভার্দের আজকের খেলাটি আমাদেরকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু অভাবনীয়। তো আমরা তৃণমূল পর্যায়ে যেন আমাদের সেই যারা প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে তুলে আনতে পারি, তারই অংশ হিসেবে এই নতুন করে স্পোর্টস আমরা শুরু করেছি মে মাসে 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যেটি সিলেট থেকে উদ্বোধন করেছেন এবং তার সমাপনী হবে এই জুলাইয়ের 27 তারিখে আর্মি স্টেডিয়ামে। এবং এর মাঝে আমরা যে তথ্যগুলো আছে আমাদের কাছে, আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছি। যেহেতু প্রথম পর্যায়ে এটাকে আমরা জেলা পর্যায় থেকে শুরু করেছি এবং সেখানে প্রায় 1,69,000-এর মতো আমাদের 12 থেকে 14 বছর বয়সী যারা বালক বালিকা তারা রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে আপনি আনন্দিত হবেন জেনে যে আমাদের প্রায় 50,000-এর মতো বালিকা আছে এর মধ্যে। তো আমরা এই প্রতিযোগিতাগুলোকে শেষ করে, বিভাগীয় পর্যায়ে শেষ করে আগামী 21 তারিখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু করব ক্রিকেট দিয়ে এবং 27 তারিখেই শেষ হবে। অভাবনীয় সাড়া পেয়েছি এবং আমাদের যারা তৃণমূল পর্যায়ে যে সমস্ত প্রতিভা আছে তাদেরকে বাছাই করা একটা প্রক্রিয়া প্রাথমিকভাবে আমরা শেষ করেছি। আমরা আলফাজ ভাইয়ের কাছে যাই, তারপরে আসবো। আলফাজ ভাই, মানে বিশ্বকাপের মৌসুম চলছে, মানে ফুটবল এই জায়গাটায় সবাই তো বলে, এই প্রশ্ন আপনারা ছোটবেলা থেকেই শুনে এসছেন, মানে আমরা কবে বিশ্ব দরবারে সেই জায়গাটায় যাব, তার আগে তো এশিয়ান খেলতে হবে, তারপর জায়গায় ধাপে ধাপে উন্নতির জায়গাটায়। কিন্তু স্পোর্টসে ওই যে একদম প্রতিভা বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তো কোচ আপনারা তৈরি করেন তাকে। এবারের নতুন করিতে মানে ফুটবল সেই জায়গায় বা আপনার খেলায় আপনি কীরকম দেখেছেন আর কি? আসলে এটা নতুন একটা উদ্যোগ সরকারের, আমি বলবো খুবই চমৎকার। নতুন কুড়ির মাঝে শুধু স্পোর্টসটা যোগ করেছে। বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় আছে, অসংখ্য। এটা বলে বোঝানো যাবে না। আপনি যদি ফিল্ডে যায় দেখেন কখনো, দেখবেন যে অনেক প্রতিভা আছে। বাট এইটাকেই সঠিকভাবে পরিচর্যা করে যদি সঠিক নিয়মে পরিচালনা করা যায় তাহলে বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। এবং আমাদের যে জায়গাটা ঘাটতি, যে প্রতিভাবান প্লেয়ার ঝরে যাচ্ছে,
বেরিয়ে আসতে পারছে না, এই জায়গাটাই আমাদেরকে ফলো করতে হবে যে কিভাবে তাদেরকে বের করে আনা যায়। এবং একই সঙ্গে আলফাজ ভাই এটা থাকে যে বের করার পরে তাকে নার্সিং এর ব্যাপারটা থাকে। সেটাই। আপনার চোখে পড়লো একটা গোলকিপার বা একটা স্ট্রাইকার বা ডিফেন্ড, যে আপনি তো প্রথমেই দেখবেন যে এই ছেলেটাকে হয়তো বা কাজ ভবিষ্যতে প্রতিভাবান, এটা আমার পারসেপশন, আপনার ধারণা হতে পারে, পরে সেটা নাও হতে পারে প্রমাণিত, কিন্তু তাকে তো তৈরি করার চেষ্টাটা করতে হবে। মানে এই জায়গাও তো একটা আমাদের সংকট আছে একটা। এটা আমাদের সচিব মহোদয়ের কাছে শুনতে পেলাম যে, এবং ক্রীড়ামন্ত্রীও বলেছেন যে বাংলাদেশে কোচ নিয়োগ দেওয়া হবে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে। 6টা খেলার উপরে তারা এই সরকার যেভাবে মূল্যায়ন করছে, যাদেরকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার চেষ্টা করছে, এখানে আসলে কোচের ভালো কোচ থাকলে, ফ্যাসিলিটিস যদি থাকে, অবশ্যই বেরিয়ে আসবে, সেই আত্মবিশ্বাস আছে আমার। আমাদের সেরকম একজন প্রতিভাবান আছে যিনি এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে এর মধ্যেই আলো করেছেন, আওসাফ। আওসাফ মানে দাবা খেলেন তুমি, ফুটবল দেখা হচ্ছে নিশ্চয়ই বিশ্বকাপ? জি জি, প্রিয় খেলোয়াড়কে? আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। এখন লিওনেল মেসি। জি। কালকে তো টেনশনের রাত গেছে একটা, তাই তো? জি, এবার ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে যে হ্যাঁ। অনেক দেশেরই এরকম আপসেট অ্যাভয়েড করার জন্য খুব কষ্ট করতে হচ্ছে। এই যে আপসেট অ্যাভয়েড করা, মানে মানে মানসিক স্নায়ুযুদ্ধ বলা হয় যে লড়াইটা, সেখানে তো তুমি দাবা খেলো, সেটা তো অনেক বেশি কাজে দেয়। মানে এরকম কঠিন সিচুয়েশনে মাথাটা কিভাবে ঠান্ডা রেখে খেলতে হয়। জি, অনেক সময় এরকম দেখা যায় যে আমি লোয়ার রেটেড পারসন যখন দাবা খেলি, তখন দেখা যায় যে অ্যাডভান্টেজটা আমার পাশেই থাকে, বিকজ বেসিক্যালি আমার হারার কিছু নাই, মেবি আমি এনিওয়ে লুজ করবই। সো তখন সেটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে, যেটা আমার অপোনেন্টের উপরও প্রেশার ফেলে। বা মাঝে মাঝে এটা অপোজিট ডাইরেকশনেও যায়, যে যেখানে হচ্ছে আমি হায়ারের প্লেয়ার, ওইখানে সাইকোলজিটা আবার রিভার্স করে। অবশ্যই এই দাবাতে আসা হলো কিভাবে, মানে নতুন করিতে আসা হলো কিভাবে? নতুন করিতে এবার হচ্ছে সরকার স্টেপস নিল, ওইটাতে হচ্ছে বেসিক্যালি দাবা যোগ করাতে। মানে নর্মালি হচ্ছে দাবা আমাদের বাংলাদেশে একটা খুব আন্ডাররেটেড গেম, আমি অনেস্টলি বলতে গেলে। দাবা অনেক জায়গায় মানে বেশি পপুলার না আমাদের দেশে, যেদিকে দেখা যায় যে অন্য কান্ট্রি, যেমন লেটস সে ইন্ডিয়া, আমাদের নেবারিং কান্ট্রি, ওইখানে দেখা যাচ্ছে যে সরকার এরকম ট্যালেন্টেড দাবারুদের বের করে আনছে এবং আনার পর তাদেরকে লাইক নার্চার করতেছে, যেটার জন্য তারা লাইক ইভেনচুয়ালি খুব ইয়াং এজেই গ্র্যান্ড মাস্টার হয়ে যেতেছে। এখন দাবার গেমটাতে আপনি যদি ফিউচারে ভালো কিছু বা বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে আপনার অবশ্যই একটু ইয়াং এজে স্টার্ট করতে হয়, এটা একটু রিয়েলিটি। বিকজ দেখা যায় যে আপনি যখন ওল্ড এজ হয় তখন আপনি ম্যানেজ করতে পারবেন না। অবশ্যই এটা সব ক্ষেত্রে আলফাজ ভাই সম্মত যে ওর এজটাই বোধহয় পারফেক্ট এজ, আপনি ফুটবলার কেউ যদি চান, ইভেন তার আগে হলে আরো ভালো। অবশ্যই অবশ্যই 7 থেকে 8 বছর বয়স থেকে শুরু করতে পারলে আরো ভালো। বাট আমাদের দেশে এটা একটু দেরিতেই হয়, বর্তমানে 12 বছর 14 বছর থেকে শুরু করছে। বাট এটা আসলে আরো আন্ডার এজ থেকে শুরু করলে বেশি ভালো হয়। ওকে মাহবুব ভাই, যেটা হচ্ছে যে মানে প্রশ্নটা করতে হয়, যেহেতু একটা সিজন আপনারা প্রায় অলমোস্ট শেষের দিকে চলে আসছেন, মানে সমস্যাগুলো কি ছিল হঠাৎ করে শুরু করা? আমি জানি সরকার খুব বেশি সময়ও আপনারা পাননি, কিন্তু যে বললেন প্রায় 1,70,000-এর মতো রেজিস্ট্রেশন করেছিল, 50% প্রায় মেয়ে, মানে সমস্যাটা নিশ্চয়ই অনেক মানে মুখোমুখি হতে হয়েছিল। হ্যাঁ, যে কোনো নতুন বিষয় হলে কিছুটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে আমরা পরবর্তীতে আমাদের যে পথ নির্দেশনা আছে সেটাকে আমরা সাজাই। যেমন গত বছর আমরা আমাদের একদম তৃণমূল পর্যায়ে যে ট্যালেন্ট হান্টিংয়ের যে বিষয়টা ছিল, সেটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে সেটা কিন্তু আমরা পারিনি। আমরা শুরু করেছি উপজেলা পর্যায়ে টিমগুলোকে ফর্মেশন করা, এবং তারা ডিস্ট্রিক্টে এসে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। যেহেতু সময়টা ছিল, আপনারা জানেন যে সরকারের কোনো কর্মসূচি নিতে হলে আমাকে আর্থিক বছরগুলোকে দেখতে হয়, এর সাথে ফিনান্সিয়াল বিষয়গুলোকে ইনভলভমেন্ট আছে, আর্থিক বিষয়গুলো জড়িত আছে। এর জন্য আমাদের যেহেতু বাজেট হয়ে থাকে জুলাই থেকে জুন পর্যন্ত, সেজন্য আমরা শুরু করেছি মার্চ থেকে, এবং সেটা আমার শেষ করতে হচ্ছে জুন। এই জন্য আমরা উপজেলা পর্যায় থেকে গ্রুপ ফর্ম করে তারপরে ডিস্ট্রিক্টে এসে কম্পিটিশনটাকে শুরু করেছি এবং বিভাগীয় পর্যায়ে শেষ করেছি। আর এই বছর সেই যেহেতু আমাদের সাথে পর্যাপ্ত সময় আছে, আমরা কিন্তু ইউনিয়ন পর্যায় থেকে শুরু করবো এই বছর। সম্ভবত আপনি দ্বিতীয় সিজনের কথা বলছি। ওই যে গত বছর যে সমস্যাটা হচ্ছে, আমরা আমাদের যে মূল উদ্দেশ্য আপনারা যেটা বলেছেন, তৃণমূল পর্যায়ে আমাদের প্রতিভা অন্বেষণ, এবং যদি তৃণমূল পর্যায়ে বলতে আমাদের
অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন। এবং উপজেলা নির্বাহী অফিসারের অধীনে একজন করে ট্যাগ অফিসার থাকবে, এবং তার অধীনে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যেটা আলফাজ ভাই বলেছেন 6টা খেলা, মূলত হলো 8টা খেলাকে আমরা গত বছর শুরু করেছি, আর এই বছর আরও 2টো খেলাকে যোগ করেছি, টেবিল টেনিস এবং ভলিবল। মোট 10টি খেলা। উপজেলা নির্বাহী অফিসারের অধীনে একজন ট্যাগ অফিসার থাকবে, আর তিনি প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্বে থাকবেন। ট্যাগ অফিসার কি সরকারি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। এর সাথে লোকাল যারা মানে স্কুলের প্রধান শিক্ষক, যারা ক্রীড়ামোদী আছেন, তাদেরকেও এর সাথে মানে যুক্ত করা শিক্ষক হবে। যিনি থাকেন আর কি স্কুলগুলোতে। স্কুলের যিনি ক্রীড়া শিক্ষক আছেন এবং ক্রীড়ামোদী অনেক ইউনিয়নে আছেন, তাদেরকেও কিন্তু আমরা এবছর অন্তর্ভুক্ত করি। এভাবেই কিন্তু আমাদের যে নীতিমালাটা আছে সেটাকে আমরা প্রণয়ন করেছি। কিন্তু এই যে প্রতিভার কথা বললেন, আপনার তো অনেক আসছে, 1,70,000-এর মতো আপনার স্পোর্টসে অংশগ্রহণকারী আছেন। আপনি যে ট্যাগলাইনটা আমি জানি যে সবাই যে খেলোয়াড় হতে হবে তা না, আপনার খেলোয়াড়কে সাথে সম্পৃক্ত করতে চান। সবাই যে প্রফেশনাল খেলোয়াড় হবে এমন কোনো কথা নেই। খেলার সাথে সম্পৃক্ত থাকলে সে নিশ্চয়ই খারাপ দিকে পা বাড়াবে না। এই ছেলেটা, ইয়াং ছেলেটা নিশ্চয়ই আপনার মাঝে আসছে। সেই জায়গায় কিন্তু আপনি যদি প্রতিভা খুঁজতে যান, ধরেন কুড়িগ্রামের একটা প্রান্তিক পর্যায়ে একটা ছেলে এসছে, কে দেখবে সেটা? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আমাদের কিন্তু এই ধরনের কিন্তু একটা তাদেরকে খুঁজে বের করে সবাইকে তো আমরা প্রতিভা অন্বেষণের পাশাপাশি তারা যেন এডিকশন যেটা আছে এটাও কিন্তু আমাদের জন্য বড় একটা সমস্যা। এডিকশন 2 ধরনের হতে পারে। একটা হলো যে মোবাইল ডিভাইস ইত্যাদির মাধ্যমে কিন্তু বেশ আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তারা সময়কে অপচয় করে। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের মাদকের অপব্যবহার, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় প্রবলেম। এই দুটোকে সামনে রেখেই আমরা যেন তারা মেইন স্ট্রিমিং করতে পারি, মূলধারা নিয়ে আসতে পারি তাদেরকে, খেলাধুলার পাশাপাশি তার শারীরিক গঠন, এর সাথে সাথে তার সে জন্য আমাদেরকে ভবিষ্যতে একটা আমাদের জাতিকে গঠনের জন্য অবদান রাখতে পারি, সেই বিষয়গুলো প্রণোদনা দেওয়ার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে। যেটা আলফাজ ভাই বলেছেন যে ভবিষ্যতে কি পরিকল্পনা, তাদেরকে যারা অন্বেষণে একদম যেমন এখানে তাওসিফের মতো একজন আছে, আমরা খুবই চমৎকার তার যে কনসেপ্টগুলো আমার খুব ভালো লেগেছে। তাদেরকে আমরা কি করব? আপনারা জানেন যে আমাদের বিকেএসপি আছে, এই যারা ভালো করবে আমরা বিকেএসপিতে তাদেরকে বৃত্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা করব, একটা বিষয় আছে। আরেকটি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে বিএসআই, বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, যেটা বিকেএসপির রিজিওনাল সেন্টার বর্তমান হিসাবে আছে কক্সবাজারে। সেটাকে আমরা মানে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, যেটার মাধ্যমে তাদেরকে একটা প্রণোদনা দেওয়া হবে, বৃত্তি দেওয়া হবে এবং বিদেশি কোচের আওতায় তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো প্রদান করব। এই ধরনের একটা পরিকল্পনা কিন্তু আমাদের আছে। আপাতত আমরা যারা এই জাতীয় পর্যায়ে বিভিন্ন চ্যাম্পিয়ন হবে তাদের চাহিদা অনুযায়ী আমরা বিকেএসপিতে, ঢাকা বিকেএসপি আছে, সেখানে আমরা তাদেরকে প্রোভাইড করব এবং তার মাধ্যমে মানে তারা কি বিকেএসপি, আমরা এটা নিয়ে আরো একটু লম্বা করে আলোচনা করতে চাই বিকেএসপির সাথে সেই জায়গাটায়। কিন্তু আলফাজ ভাই, মাহবুব ভাইয়ের একটা কথাই বোঝা গেল যে যারা চ্যাম্পিয়ন হচ্ছে, ধরেন ফুটবলে একটা টিম চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন দল হতেই পারে সামগ্রিক বেলায়, কিন্তু আপনি যখন প্রতিভা খুঁজবেন, ধরেন রংপুরের একটা ছেলে, সে হয়তো চ্যাম্পিয়ন হতে পারে নাই, কিন্তু আপনার চোখে ওই খুব ভালো স্ট্রাইকার, তাই তো? মানে সে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে না, ওই দলের একটাই ছেলেকে আপনার চোখে ধরছে। কিন্তু চোখে যদি আপনাকে ধরতে হয়, পড়তে হয়, তাহলে ওই খেলাটাতে আপনাকে দেখতে হবে। মানে এটা তো এই সুপারভাইজার নিশ্চয়ই লোকজন লাগবে, ট্যালেন্ট খোঁজার লোক এটা অবশ্যই লাগবে। একটা ছেলে প্রতিভাবান খেলোয়াড় সবাই এটা এই ক্যাটাগরির আসলে বাংলাদেশের কোনো ইয়াতে নাই, মানে খুবই কম। শুধু ক্রিকেটে আছে, ফুটবলে কিংবা অন্য কোনো খেলায় আমি মনে হয় দেখি নেই যে স্পেশাল কোনো মানে কোচিং প্যানেল থাকতে পারে যে শুধু প্রতিভা খুঁজবে, যারা ট্যালেন্টেড, এরকম নাই আমার মনে হয় বাংলাদেশে। তো এইখানেও আসলে খুবই দরকার যারা প্লেয়ার চেনে যে এই ফিউচারে এই প্লেয়ারটা মানে ভালো প্লেয়ার হইতে পারে, এবং তাকে যদি গাইডলাইন দেওয়া যায়। ফ্যাসিলিটিস, আমাদের দেশে ফ্যাসিলিটিস কম, এই জায়গাটা আমরা অনেক দুর্বল। এই
বাট প্রতিভার অভাব নেই আমাদের দেশে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ফুটবলের সাথে সম্পৃক্ত যারা যারা আপনারা আছেন, যারা কাজ করছে, মানে ফুটবলটা যেহেতু তৃণমূল থেকে হবে, ওই ফুটবল যে ইভেন্টটা, 8টা ইভেন্ট এখন 10টা ইভেন্টে হবে, ফুটবলটা দেখভালের জন্য কয়েকজন থাকবে, তারা আসলে দেখবে কারা চ্যাম্পিয়ন তো হবে কোনো একটা দল, সেটা রানার্স আপ হবে কোনো একটা দল, মানে এটা দেখার জন্য আপনার একটা প্যানেল থাকা উচিত বলে মনে করছি। অবশ্যই অবশ্যই, এবং শুধু এই খেলা না, আর যারা অন্য খেলার ইভেন্টে যারা স্পেশালিস্ট আছে, ভালো ভালো আছে, যারা চিনতে পারে, ওইরকম অন্য খেলাতেও দেওয়া যেতে পারে, প্যানেল দেওয়া যেতে পারে যে প্রতিভা খোঁজার। আসিফের কাছে একদম প্র্যাকটিক্যালি যেতে চাই, আপনি তো খেলেছেন, মানে তোমার কি মনে হয়েছে যে তোমার আশপাশে যারা ছিল তারা তো তুমি কাউকে চেনো না দাবাতে, হ্যাঁ দাবা, কিন্তু এই ঢাকা রিজনে খেলতে যে মনে হয়েছে ও তোমার খুব টাফ কম্পিটিটিভ ছিল, ওই ছেলেটা খুব ভালো খেলে, এরকম? অ্যাকচুয়ালি আমরা তো প্রফেশনাল প্লেয়ার, অনেক বছর বাংলাদেশ চেস ফেডারেশনে খেলছি, তো দেখা যাচ্ছে যে যারা নতুন করে পার্টিসিপেট করেছে তারা বেশিরভাগ মানুষই প্রফেশনাল না। আই মিন দে নো চেস, বাট মানে তারা দাবাটা জানে, মানে যারা তোমরা ফেডারেশনে ছিল তারা তোমরা প্রপারলি জানো নিয়ম কারণ কিভাবে করতে হচ্ছে। যে ছেলেটা ধরো আমার বাচ্চা, ও দাবা খুব পছন্দ করে বাসায় খেলে, সে নাম রেজিস্ট্রেশন করেছে, এবং মাহবুব ভাইদের লক্ষ্যও কিন্তু তাই যে ওই ছেলেটাকেও তারা নিতে চায় যে ছেলেটা দাবা পছন্দ করে। সেটা তোমার কি ওই ছেলেদেরকে দেখে মনে হয়েছে এই ছেলেটা যদি খেলতো তোমার মতো দাবা ফেডারেশনের সাথে যোগাযোগ থাকতো আর ভালো খেলতো? হ্যাঁ, এটা অবশ্যই, যদি কেউ প্রফেশনাল ট্রেনিং পায় বা প্রফেশনালি খেলে ইন্টারন্যাশনাল রেটেড টুর্নামেন্টস, তখন তাদের তো অবশ্যই চান্স থাকবে যদি তারা রেগুলারলি একটি স্কেডিউল প্র্যাকটিস করে। তবে আমি যে খেললাম রিজিওনাল চ্যাম্পিয়নশিপ এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, ওইখানে অনেস্টলি বলতে গেলে আমার অপোনেন্টসগুলো বেশি হার্ড লাগেনি। এক দুইজন ছিল যাদেরকে আমি চিনি, তারাও আমার মতো প্লেয়ার, যারা হচ্ছে বাংলাদেশ চেস ফেডারেশনে খেলে, তাদের সাথে অবভিয়াসলি একটু ফাইট ছিল, বাট এছাড়া অন্য বেশিরভাগ প্লেয়ারই ইট ফেল্ট ভেরি ইজি। বাট তারা তো খেলাটাকে আনন্দের সাথেই নিয়েছিল, জি, যে তোমার সাথে খেলতে পারাটাও ধরো একটা ঢাকা জেলার একটা একদম প্রান্তিক পর্যায়ের একটা স্কুল থেকে তোমার সাথে খেলতে এসছে ঢাকা, ওর জন্য তো এটা বড় পাওয়া। এটা একটি গ্রেট লার্নিং অপরচুনিটি। মানে তুমিও দেখেছো নিশ্চয়ই ওদের আনন্দটা খেলতে এসছে তোমার সঙ্গে। মানে দাবার বিষয়ে একটা জিনিস, যে আপনি যখন প্রফেশনালি খেলবেন তখন কিছু জিনিস দেখবেন যে ওপেনিংস গুলা লেটসে অনেকটা থিওরিটিক্যাল, লাইক একটা জিনিস এখন বলা হয় যে কম্পিউটারস চেসকে কিল করে ফেলতেছে, বিকজ কম্পিউটারস ওপেনিং এর অনেক চালই এখন থিওরির মতো বানিয়ে ফেলেছে। এটার জন্য দেখা যায় যে ওপেনিং মুভসগুলো খুবই কমন, বাট যেদিকে ধরেন একটা প্লেয়ার যে দাবা খেলতে পারে কিন্তু ও প্রফেশনালি খেলে না, ওর জন্য দেখবেন যে ওই ওপেনিংটা খুব মজার। এরকম জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ওই যে মজাটা, সেটাই বোধহয় মোটো, যে লাইফের এই মজাটা পেলে সবাই তো আর প্রফেশনাল হবে না। আলফাজ ভাই, আপনার যে ওয়ার্ল্ড কাপে ভিআর নিয়েও কথা আসছে, ও যেটা বললো যে কম্পিউটারাইজ করে ফেলতেছে, ভিআর নিয়ে অনেক ডিবেট হচ্ছে, আপনারা তো ভিআর পাননি, কিন্তু একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাথার চুল অফসাইডের মধ্যে পড়ছে, এটা নিয়েও সমালোচনা হচ্ছে, ভিআর 2 নম্বরই করতেছে অনেকে বলছে আর কি। আসলে এটা কিভাবে করা যায় এটা তো আসলে প্র্যাকটিক্যালি আমরা করিও না, জানিও না। তো আসলে এটা মানুষ বলবেই, ওয়ার্ল্ড কাপে ভুল ত্রুটি হবে। এখন তো আগে রেফারি লাইসম্যানের দোষ দিত, এখন ভিআরের দোষ দিতেছে। একটা সময় বলতাম যদি এরকম হতো থার্ড এম্পায়ার। ভাই আমরা কথায় আসবো, ছোটটা বিরতি নিতে হচ্ছে আমাদের, তারপরে এসে আপনার সাথে কথা হবে। নিশ্চয় আপনারও ভালো লাগছে যেভাবে আসিফ বলতেছে যে পাশে একটা ছেলে, সে হয়তো প্রফেশনাল দাবা না, কিন্তু আনন্দটা পাচ্ছে। আপনার তো লক্ষ্য বোধহয় ওই আনন্দটা ছড়ানো। আমাদেরকে এই যে যারা পিছিয়ে পড়া আছে, যেমন তাওসিফ, মানে তার কিন্তু অ্যাডভান্টেজ, সে ঢাকাতে বড় হয়েছে, কিন্তু আমাদেরকে ওই যে পিছিয়ে পড়া অনেকে জানে না, তাদেরকে মেইন স্ট্রিমিং করানো, মূলধারা নিয়ে আসা, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। অবশ্যই আমরা কথা বলবো আরো নিশ্চয়। আমাদের যে নতুন কুড়িতে আমরা বিশ্বজয়ের স্বপ্ন দেখছি এবং নতুন নতুন প্রতিভা উঠে আসছে গ্রামাঞ্চল থেকে, এবং যেটা এবার জেলা উপজেলা থেকে সেটা এবার ইউনিয়ন পর্যায়ে চলে যাবে। আমরা সেকেন্ড ফেজে আমরা সেটা নিয়েও কথা বলতে চাই। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
দর্শক, আমরা নতুন কুড়িতে বিশ্বজয়ের স্বপ্নের গল্পের কথা বলছি। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন এবং আমরা যে বিশ্বজয়ের কথা বলছি, এবারে বিশ্বকাপ কভার করতে আছেন, এখন যুক্তরাষ্ট্রে আছেন, এই মুহূর্তে আটলান্টা আছেন, আর্জেন্টিনা দলকে ফলো করছেন। সেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে তাদের রাউন্ড অফ 16-এ। সে মুজনেবিন তারেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারেক, নিশ্চয়ই শোনা যাচ্ছে। আমরা আসলে নতুন কুড়িতে, আপনি জানেন, আপনি নিজে রিপোর্ট করেছিলেন সেই জায়গাটায়। আপনি, আমার মনে পড়ে, প্রথম যখন নতুন কুড়ি কনসেপ্টটা আসলো, যমুনা টিভিতে প্রথম রিপোর্টটা আপনি দিয়েছিলেন সম্ভবত, তখনও বোধহয় নতুন সরকার গঠন হয়নি। আমার সাথে সচিব আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, আলফাজ ভাই আছেন, আমাদের কিংবদন্তি নতুন একজন প্রতিভাও আছেন। এই যে আমরা বিশ্বজয়ের কথা বলছি, আপনি তো বিভিন্ন শহরে ঘুরছেন, বিভিন্ন দেশের সঙ্গে দেখছেন বিশ্বকাপে, কেপ ভার্দের কথা বলতেই হয়। মানে এই যে প্রতিভা খোঁজা, তারেক, আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি বিশ্বজয়ের কথা স্বপ্ন দেখি আমরা এক সময়? আমি এই জায়গায় আমি শুরুটা করি, যেহেতু আমি আর্জেন্টিনা টিমকে ফলো করছি, আমি এখানে যদি একটু রিলেট করি তাহলে বিষয়টা মনে হয় পরিষ্কার হবে। আপনি দেখেন 2022 সালে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তখন সেই দলটাতে বেশ কয়েকজন নতুন মুখ ছিল, যারা লিওনেল মেসিকে বেশ ভালোভাবে তারা কিন্তু তার মিশনে সহায়তা করেছিল এবং আর্জেন্টিনার কাজটা সহজ হয়েছিল। এইবার যদি আপনি আর্জেন্টিনা টিমটা দেখেন, একেবারেই নতুন কেউ নেই, সেই পুরনো মুখ। তাদের কারো বয়সের মানে কি বলবো, যে বয়সের কারণে তারা কেউ ক্লান্ত, এবং নতুন মুখ না থাকার কারণে এই আর্জেন্টিনাকে খুব সহজে চেনা যায়, এবং মেসিকে আপনি ব্লক করলে তারপর বলা যায় যে কি হবে কি না হবে। আপনি যদি ফ্রান্সের দলটা দেখেন, এমবাপ্পেকে আটকাবেন নাকি ওসমান দেমবেলেকে আটকাবেন? মাঝখান থেকে অলিসে এসে আপনার সিনারিও চেঞ্জ করে দিচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে এবারে ফ্রান্সের টিমটার তারা তাদের যে শক্তিমত্তা এবং এখন পর্যন্ত তাদের যে পারফরমেন্স, তাদের আশেপাশে কেউ নেই। এটা বলার দুইটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে একটা নতুন মুখ, একটা নতুন প্রতিভা কতটা পাল্টে দিতে পারে একটা দেশের বা একটা দলের সমীকরণ, সেটা ঠিক এটা বলার জন্য। যে আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে, নিঃসন্দেহে এটা যদি সঠিকভাবে জিনিসটা বাস্তবায়ন হয় এবং এটা চলমান থাকে, নিঃসন্দেহে এটা প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পড়বে, এবং এটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা পড়বে এবং এটা বলা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চর্চাটা বেশি জরুরি। আপনি আজকে শুরু করলেন, কালকে থেকেই সেটা হয়ে যাবে, রেজাল্ট চলে আসবে, নট নেসেসারি। এটার জন্য সময় দিতে হবে। ফুটবলে যেরকম আমরা দেখে থাকি যে নতুন মুখের নতুন প্রতিভার জন্য হান্টিং হয় বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ইয়েতে, সেটা হয়, এবং যার কারণে কিন্তু জাতীয় দল উপকৃত হয়, ক্লাবগুলো উপকৃত হয়। এবং আমাদের দেশে নতুন করে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, আমি যেটা রিলেট করতে পারি, আমরা ছোট সময় যখন নতুন করে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হতো, আমরা যেটা দেখতাম, সেখান থেকে কিন্তু যাদেরকে ওই ছোট সময়ে যে তারকারা ছিল বা ওই সময় নতুন করে যারা সেলিব্রিটি ছিল বা যারা উঠতি ছিল, তারাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বিনোদন জগৎকে কিন্তু তারাই লিড দিয়েছেন। তো একটা সময় পর সেই রেজাল্টটা কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন পেয়েছে। তো আমাদের স্পোর্টসেও যদি এই জিনিসটা কার্যকর ভাবে করা যায়, সঠিকভাবে করা যায়, নিঃসন্দেহে এটা প্রভাবটা আমরা হয়তো 5 বছর পর, তারেক, 10 অসংখ্য বছর ধন্যবাদ পর আমাদের এটা সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি পরবর্তী প্রোগ্রামে লাইভে থাকবেন, আপডেট দিবেন। আলফাজ ভাই, যেটা তারেক বলছিল, আসলে প্রতিভা খোঁজা এবং একটা সময় যে আপনি রেজাল্ট পাবেন যদি আপনি কাজটা কন্টিনিউ করতে পারেন। এটা তো অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে যে নতুন করে স্পোর্টস যে নতুনভাবে শুরু করেছে, এটা কিন্তু বাংলাদেশে কখনোই ছিল না। একটা সরকার আপনার পাশে এসে দাঁড়িয়েছে কি করার জন্য, আপনি খেলাধুলা করে আপনার জীবনটা তৈরি করেন। সেই জায়গাটায় আগে কিন্তু আমাদের কোনো গার্জিয়ান ছিল না হিসাবে, আমরা যখন খেলা শুরু করেছিলাম। এখন কিন্তু একটা বিরাট একটা সাপোর্ট। পাশাপাশি আপনি যদি জাতীয় দলে খেলতে পারেন, তাদের যে একটা উৎসাহ দিয়েছে যে যারা ন্যাশনাল টিমে খেলে ভাতা পাচ্ছে, 1 লাখ টাকা বেতন পার মান্থ, এইটা একটা বিশাল একটা আপনার পাওয়া আমি মনে করি বাংলাদেশের প্লেয়ারদের জন্য। এবং যারা বর্তমানে আছে জাতীয় দলে খেলছে, তাদের আরও দায়িত্ব বেড়ে গেল এবং তাদের আরও কম্পিটিশন করতে হবে এই জায়গাটা ধরে রাখার জন্য। আর এখানে আসতে হলে যারা নতুন করিতে এখন স্টার্ট করবে, তারা শুধু সরকারের সাহায্য নিয়ে চললেই হবে না, তার নিজেরও তাগিদ থাকতে হবে যে আমি একটা ভালো প্লেয়ার হব, বাংলাদেশের জন্য খেলবো, আমি জাতীয় দলে খেলবো। সেরকম একটা স্বপ্ন নিয়ে এখনকার বাচ্চাদের আমি বলবো যে অনেক ভাগ্য ভালো যারা এমন একটা সুযোগ পেয়েছে।
আফসাব তোমাদেরকে লাকি বলতেছে, যেটা আলফাজ ভাইরা পায়নি। কিন্তু ওই যে মানে যেটা হয় যে স্কুলেই তো সব কিছু শেখায় না। একজন ভালো স্টুডেন্ট, এখন তোমরা ইউটিউব দেখে শেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেমিনির কাছ থেকে জানতে চাও, তেমনি স্পোর্টসম্যানের কিন্তু নিজের ক্ষুধাটা থাকতে হবে। মেসি 39 বছর বয়সে এই যে রান করা শেখা, নিশ্চয়ই তার কোচ বলে দিতে পারবে না এই ক্ষুধাটা এটা। সে যদি চুপ করে বিরিয়ানি খায় লাইক আর কি, কেউ তো বুঝতে পারবে না। কিন্তু সে অ্যাথলেট, বিরাট কোহলি ভাত খায় না কতদিন, মানে শুধু ফিটনেস থাকে। ওই যে ক্ষুধাটা, মানে ওইটা নিজের মধ্যে অনুভব করো কিনা যে আমাকে ভালো খেলোয়াড় হতে হবে, জি, শিখতে হবে? ওটা আমি অনুভব করি। আমি এটা একটা ডিটারমিনেশন Yes. যে ভালো আমি ইনশাল্লাহ ভালো করব। মানে এর ডিটারমিনেশনটা বা মোটিভেশনটা যখন থাকে, তখনই কিন্তু আপনি নিজেকে ফোর্স করা শুরু করেন, ট্রেনিং করা বা রেগুলার প্র্যাকটিস করা, যেটা একটা কি যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই, এবং সেটাই আর কি। অন্যভাবে কাজ করা। আমার নিশ্চয়ই মাহবুব ভাইয়ের অন্য কথাও যদি আমি জানি না তার জীবনের গল্প, নিশ্চয়ই এখানকার মানুষদের সবাই প্রান্তিক পর্যায়ে উঠে আসছে। উনি যে বাংলাদেশ সরকারের সচিব হয়েছেন, তার নিশ্চয়ই পড়াশোনায় স্ট্রাগল আছে, বাবা মাকে দেখেছেন, পরিবারকে উঠে নিয়ে আসছেন। আমাদের অলমোস্ট সবার গল্পটা কিন্তু কষ্ট করে আসা। আজকে মাহবুব ভাই নিশ্চয়ই একে এসে সচিবের এই জায়গায় এসছেন তা না, কিন্তু রাষ্ট্রের তো সীমাবদ্ধতা আছে, আমাদের রাষ্ট্র যেরকম, এর মধ্যে কাজ করতে হয় মাহবুব ভাই। মানে সেই জায়গায় এই যে আপনি এবার ইউনিয়ন পর্যায়ে যাবেন, এটা তো আরো ব্যাপক বিস্তৃত হবে ঘটনা। মানে ওই প্রস্তুতি কি আপনাদের মধ্যে আছে এত? হ্যাঁ, ওই প্রস্তুতি আমাদের একটা, আপনি নতুন কুড়ি নির্দেশিকা স্পোর্টস, মানে এটা আপনার ইউনিয়ন পর্যায়ে কোন কমিটি কাজ করবে, উপজেলাতে কিভাবে কাজ করবে, এবং আমাদের যে 8টি ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্ট কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু স্পেসিফিক বলা আছে আমাদের নতুন করে নির্দেশনায়। আমাদের ইউনিয়নের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো কিভাবে ফরমেশন হবে, কারা কিভাবে দেখবে, এবং আপনি যে প্রথমেই একটি প্রশ্ন করেছিলেন আমাদের যে চ্যালেঞ্জ, একটা আমি মিস করেছি। একটা চ্যালেঞ্জ ছিল, আমরা কিন্তু এটা উন্মুক্ত রেখেছি যারা শুধুমাত্র 12 থেকে 14 বছর বয়সী। এর মধ্যে থেকে দেখা যায় যে নন স্কুল গোয়িং যারা আছে তারাও কিন্তু ভালো মানে ক্রীড়াবিদ আছে এরকমের, তাদেরকেও ভালো রেখেছি। point। এখন তাদের বয়স প্রমাণের ক্ষেত্রে, যেহেতু স্কুলে যারা আছে তাদের ক্ষেত্রে তো আমরা তাদেরকে স্কুলের সার্টিফিকেট অথবা এনরোলমেন্টের ক্ষেত্রে নিতে পারি। এখন ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা প্রবলেম হয়েছে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের অভিযোগ এসেছে যে বয়সটাকে কেউ কেউ মানে গোপন করেছে, হাইড করেছে। এই বছর আমরা যেটা নির্দেশনা দিয়েছি, আমরা গত সপ্তাহে অনলাইনে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় সকল বিভাগীয় কমিশনার, যিনি পদাধিকার বলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি, সকল জেলা প্রশাসক, যিনি পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, এবং সকল উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এখন 494টি উপজেলা আছে। আপনারা রিসেন্ট দেখেছেন আরও 3টি উপজেলা হয়েছে, প্রায় 500টির মতো। সকলকে নিয়ে অনলাইনে একটা মিটিং করে যে নির্দেশনা দেওয়া হয়েছে, বয়সের ক্ষেত্রে যেহেতু আমরা মানে প্রকৃত ক্রীড়াবিদদেরকে তুলে আনতে চাই, বয়সের ক্ষেত্রে যেন কোনো প্রকার এই ধরনের কারচুপি না হয়। তার স্কুলে এখন আগে কিন্তু আপনার যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট যেটা ছিল, তার মাধ্যমে কিন্তু বয়স প্রমাণটা ক্লাস 5 থেকে করা যেত। এখন যেহেতু উঠে দেওয়া হয়েছে, স্কুলে যখন এনরোল হয় তখন এনরোলের নিয়ম আছে, নিয়ম আছে 6 সর্বোচ্চ 7 বছর, 6 থেকে 7 বছর। স্কুলের ওই যে ওই প্রত্যয়নটা কিন্তু তাকে একটা নিতে হবে। কেউ না কেউ কোনো সময় ওখানে পড়াশোনা করেছে, যদিও সে স্কুলে অনেক আছে ড্রপ আউট আছে, কিন্তু সে প্রতিভাবান প্লেয়ার, ড্রপ আউট হলে তার সুযোগটা থাকবে। আমরা কিন্তু এটাকে বাড়িত করি নেই, কারণ সবাই যে স্কুলে যাবে তা না, অনেকে আছে। আরেকটা আলফাজ ভাই যেটা বলেছেন যে আমরা ঢাকাতে আসার পরে চ্যাম্পিয়ন হবে তাদেরকে কিন্তু শুধুমাত্র আমরা সুযোগ দিব না। এর মাঝে হয়তো কোনো দলগতভাবে ইন্ডিভিজুয়াল অনেকে ভালো পারফর্ম করছে, কিন্তু তার দল হয়তো চ্যাম্পিয়ন হচ্ছে না। আমরা কিন্তু ওই ধরনের আমাদের কমিটি আছে উপজেলা এবং জেলা পর্যায়ে, আমাদের জেলা ক্রীড়া অফিসারগণ আছেন, এবং তার অধীনে যে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যারা ক্রীড়াবিদ আছেন তারাও কিন্তু লক্ষ্য রাখবে যে এর মধ্য থেকে ইন্ডিভিজুয়ালি যে ভালো পারফর্ম করছে তাদেরও কিন্তু আমরা খুঁজে এনে মানে যেন জাতীয় পর্যায়ে এবং বিকেএসপিতে যে প্রশিক্ষণটা আমরা দিতে পারি সেই প্রশিক্ষণ ব্যবস্থা করব। আরেকটা বিষয় হচ্ছে যে লং টার্ম আমাদের কিছু প্ল্যান আছে,
সেই প্ল্যানগুলো মানে আপনি যদি জানতে চান আমি একটু মানে খুব সংক্ষিপ্তভাবে বলতে আমরা পারি। লং টার্মে যাব, আমরা এটা শেষ পার্টে লং টার্ম এবং বিকেএসপি নিয়ে কথা বলতে চাই। Okay, thank you. আওসাফের কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আওসাফ যেটা বললো যে ট্রেনিংটা ইম্পর্টেন্ট, দাবাতে ফেডারেশন নিশ্চয়ই আপনাদের ট্রেনিং করে, আপনার চাওয়াটা কি থাকবে মাহবুবের কাছে? মানে আপনার সচিব পাশে আছে যে এবার যখন জাতীয় পর্যায়ে শেষ হয়ে যাবে 18 তারিখ 20-22 তারিখের দিকে, তখন চাওয়াটা কি থাকবে, কি ধরনের সাপোর্ট আপনার সরকারের কাছে আমার চান? মেইন চাওয়ার থিমটা হচ্ছে বেসিক্যালি এই গেমটাকে আরো পপুলারাইজ করা এবং আরো বিখ্যাত করা, যেটা আমাদের দেশে নাই। ফর এক্সাম্পল, আমাদের যে অনেকগুলা স্কুলে দেখা যায় যে দাবাকে তেমন প্রায়োরিটি দেওয়া হয় না। কিন্তু দাবা খেলাটা মানে জায়গাটা সহজ, মাঠ লাগছে না, এ করছে না, সহজ তো অনেকটা। জি, তবে আমি যেটা বলতে চাচ্ছি যে লেটসে স্কুলে, অনেক স্কুলে দেখা যায় যে দাবাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। এখন কিছু দাবার ক্ষেত্রে কিছু অনেক ভালো স্কুল আছে, ওগুলোতে দেখা যায় যে তারা নিজের কোচ নিয়ে আসে, তারা নিজেরা ট্রেনিং করায়, আর শেষমেশ দেখা যাচ্ছে যে ফাইনালি ওই স্কুলগুলো থেকেই অনেক ভালো প্লেয়ার উঠে আসছে। সো এই জিনিসটা আমি বলবো বাংলাদেশের বেশিরভাগ স্কুলেই এই দাবা খাটার প্রায়োরিটিটা তেমন বেশি নাই। আপনাদের যেমন মাহবুবের না বোধহয় অন্য কিন্তু প্ল্যান sports আছে এ যে স্কুলে টিচার নিয়োগ দেয়, এই শিক্ষক নিয়ে আপনি জানেন জমিন ভাই, আমাদের বর্তমানে জেলা ক্রীড়া অফিসার রয়েছে এবং তিনি জেলা প্রশাসকের সাথে ডিএসএ আছে, সেখানে কাজ করে সচিবের দায়িত্ব পালন করে। আমরা বর্তমান সরকারের যে প্রায়োরিটি হলো উপজেলা পর্যায়ে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ করার জন্য ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের প্রস্তাব পাঠিয়েছে, তারা অনুমোদনও করেছে এবং এই কিছু প্রসিডিওর আছে, তারপরে কিন্তু আমরা উপজেলা ক্রীড়া অফিসারকে নিয়োগ দিতে পারবো এবং 494টি উপজেলাতে আমাদের এটা হিউজ। আমরা আরেকটু বিস্তারিত জানবো, তার আগে ছোট আলফাজ ভাই ছোট্ট একটা আপনার কাছে জানতে চাই, এই যে ফুটবলারদের হচ্ছে এদেরকে নিয়ে বিদেশে ক্যাম্প করলে কি আপনার মনে হয় একটু বাড়তি সুবিধা হতো? কোনোভাবে একটা বিদেশে ক্যাম্প যদি করা যায়, বাইরের একাডেমিগুলোর সাথে যোগাযোগ করানো যায়, ফুটবলের কথাই যদি ধরি, যে ফুটবলার প্রতিভাগুলো আসবে। না, বাংলাদেশে যদি প্রপার একাডেমি, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রপার একাডেমি নাই, যদি প্রপার একাডেমি করতে পারে তাহলে বাংলাদেশ থেকে অনেক সম্ভব ভালো কোচের আন্ডারে করা সম্ভব। আমরা আসলে আরেকটু বিস্তারিত এই কোচিংটা বা যারা আসছে তাদের জন্য সরকার কি ভাবছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিব। যে কথা বলছিলাম নতুন কুড়িতে বিশ্বজয়ের স্বপ্ন, সেখানে বিকেএসপি কি ভূমিকা রাখতে পারে, যে নতুন প্রতিভা যারা বেড়ে এসছে তাদের জন্য সরকার কি ভাবছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা ক্রীড়াঙ্গনের মধ্যে দিয়ে বিশ্বে নিজেদের ব্র্যান্ডিং এর কথা বলছি। কেপ ভার্দে তো সব থেকে বড় উদাহরণ, যেটা দিয়ে আমরা শুরুই করেছিলাম। আমরা কথা বলছিলাম নতুন করে নিয়ে। আলফাজ ভাই, আপনার কাছে আসবো, যে প্রশ্ন সবাই ভাবছে যে এই যে প্রতিভার কথা বলা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, মানে এই সিলেকশনটা কারা করছে নিশ্চয়ই সবার মধ্যে প্রশ্ন আছে। যে ফুটবল বলি, সোফার দাবার কথাই বলি, যে ইউনিয়নের দাবাটা ছেলেটা খেলে মানে কে দেখবে? একটা জেলা শিক্ষা অফিস বা শিক্ষা অফিসার যিনি সরকারি কর্মকর্তা, উনি কি দাবাটা বুঝবেন? নাকি আপনার মনে হয় যে লোকাল যারা দাবারু আছে, লোকাল যারা ফুটবল খেলে, ওনাদেরকে সম্পৃক্ত করা উচিত? ওইখানে তো অনেক জাতীয় খেলোয়াড় আছে, হ্যাঁ আছে, ন্যাশনাল টিমে খেলছে অনেক দিন, হয়তোবা তার কোনো সুযোগ পাচ্ছে না কোথাও, সে জেলাতেই আছে। এরকম অনেক যারা জাতীয় দলের পক্ষে খেলছে, সার্ভিস দিছে, এরকম প্লেয়ারকে সম্পৃক্ত করা যায়। এটা তো সহজ ব্যাপার, এটা কোনো ব্যাপার না। মানে এরকম প্ল্যান কিভাবে করছেন? হ্যাঁ, আমরা আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা আছে এবং নতুন যে ক্রীড়া সংস্থার মধ্যে পদাধিকার পড়ে তো উপজেলার নির্বাহী অফিসার, সেটা সভাপতি, কিন্তু এখানে যিনি মেম্বার সেক্রেটারি আছেন, সদস্য সচিব, কিন্তু প্রথিতযশা যে ক্রীড়াবিদ আছেন তাদেরকে কিন্তু আমরা রেখেছি উপজেলা পর্যায়ে। এর সাথে আরও সংশ্লিষ্ট যিনি প্রধান শিক্ষক, যিনি ক্রীড়ার প্রতি আগ্রহ আছেন, এই ধরনের একজন প্রধান শিক্ষক ওই কমিটিতে আছে এবং ওখানকার যারা ক্রীড়াবিদ আছেন, যারা মূলত ক্রীড়ার সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে কিন্তু রেখে আমরা এই কমিটিগুলো করেছি উপজেলা পর্যায়ে। এমনি জেলা পর্যায়েও কিন্তু আপনার জেলা প্রশাসক পদাধিকারের সভাপতি হলো যিনি মেম্বার সেক্রেটারি, মানে ম্যান্ডেটরিলি একজন যিনি ক্রীড়াবিদ, তাকে কিন্তু আমরা মেম্বার সেক্রেটারি রাখা হবে। কিন্তু আমরা যে পয়েন্টের কথা বলছি ভাই, সেটা হচ্ছে যে এই যে ধরেন ন্যাশনাল পর্যায়ে যদি ভাবি, যে ফুটবলে যদি একটা কমিটি থাকতো, ক্রিকেটের মানে যারা স্পোর্টসম্যান, তারা সবগুলা খেলাকে দেখতো, সবগুলা খেলা পর্যবেক্ষণ করতো, যে ক্রিকেটে কেউ প্রতিভাবান আছে কিনা,
রংপুর বিভাগের যে ছেলেটা খেলেছে ভালো খেলেছে না, এইরকম মানে ধরেন ন্যাশনাল টিমে যে একটা সিলেক্টর থাকে লাইক আর কি, এরকম যদি কিছু করা যায়। আমাদের জেলা পর্যায়ে কিন্তু আপনারা জানেন যে স্পেশালি ফুটবলের জন্য কিন্তু আলাদা একটা কমিটি আছে, ডিএফএ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন। অনেক সমস্যাও আছে তো। না, সেটা আছে সেখানে, কিন্তু ওনাদেরও কিন্তু আমরা এক্ষেত্রে সম্পৃক্ত করেছি ফুটবলের জন্য। কিন্তু ক্রিকেটের জন্য ধরেন যারা মানে ওখানকার যারা বরেণ্য ক্রিকেটার আছেন, ক্রীড়াবিদ আছেন, তাদেরকে আমরা রেখেছি ওই কমিটির মধ্যে। এমনভাবে আমরা কমিটিকে সাজিয়েছি যেন প্রাথমিক পর্যায়ে আমাদের 8টি ক্রীড়া, তার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের কিন্তু আমরা কমিটি রেখেছি যেন বাছাইটা তাদের মাধ্যমে হতে পারে। আরেকটি আপনি যে প্রশ্নটা করেছেন, বর্তমান সরকারে কিন্তু 4র্থ শ্রেণী থেকে স্পোর্টসকে বাধ্যতামূলক করেছে এই বছর। আগামী কোর্স কারিকুলামের মধ্যে মানে আপনার বাধ্যতামূলক মানে কি? আমাকে বাধ্যতামূলক মানে মার্কস থাকবে, এর মধ্যে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই থাকবে। তাকে শুধুমাত্র থিওরির উপরেই হবে না, তাকে প্র্যাকটিক্যাল দুটোই দিতে হবে। এই রকমের একটা কিন্তু মানে বাংলা ইংরেজি যেরকম একটা সাবজেক্ট সেরকম স্পোর্টস থাকবে। স্পোর্টস, এবং এই স্পোর্টসটা 8ম শ্রেণী পর্যন্ত কিন্তু বাধ্যতামূলক। তারপরে 9ম শ্রেণী থেকে তার মধ্যে অপশনাল, সে নিতেও পারে না নিতে পারে। এবং তাহলে এই যে আপনার স্পোর্টস যখন ইনক্লুড করা হবে 4র্থ শ্রেণী থেকে, তাহলে শিক্ষক লাগবে। এজন্য প্রাথমিক পর্যায়ে আমাদের দেখা যায় যে প্রায় 1,60,000 থেকে 70,000 মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। এদের জন্য অনেক বড় ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া। এর জন্য প্রাথমিকভাবে আমাদের যে জেলা ক্রীড়া উপজেলা ক্রীড়া অফিসার, তার অধীনে 3 জন করে স্পোর্টস টিচার থাকবে, যারা বিভিন্ন স্কুলের চাহিদা অনুযায়ী করবে, প্রশিক্ষণগুলো দিয়ে আসবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ওই স্কুলের মধ্যে অনেকে আছেন ক্রীড়ার সাথে খুব তার একটা সম্পৃক্ততা আছে, ওনাকেও কিন্তু আমাদের যে ফিজিক্যাল কলেজগুলো আছে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা আপাতত এই একটা ইন্টেরিয়াম, এটার অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা। কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা স্কুলেই একজন করে স্পোর্টস টিচার নিয়োগের একটা পরিকল্পনা। আচ্ছা, মানে এইটা কি তোমাদের কোনো কাজে দেবে তো স্কুলে, যে মানে পাঠ্যক্রমে যদি যুক্ত হয় স্পোর্টসটা? এটা ডিপেন্ড করে যে অনেক মানুষ আছে, যারা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পড়ালেখাই মেইনলি ফোকাসড। এখন তাদের জন্য হয়তো স্পোর্টস আসলে ইনস্টেড এটা ঝামেলার হবে, কারণ তারা স্পোর্টস কিছু পারবেই না। আবার অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে এই স্পোর্টস জিনিসটা না, মানে স্যার যেটা বললো যে মার্কস বা মার্কিং যেটা, ওইটা না থাকাতে তারা দেখা যাচ্ছে তারা খুব ভালো স্পোর্টস খেলে, বাট তারা মানে তার যে এডুকেশনের মধ্যে এটা যুক্ত হচ্ছে না, মানে হ্যাঁ, যুক্ত হচ্ছে না, মার্কিং এর কথা বলে exactly, রেজাল্ট শিটে থাকছে না। হ্যাঁ, যখন এটা রেজাল্ট শিটে আসবে তখন তাদের জন্য এটা অবশ্যই তোমাদের জন্য ভালো তো, যারা আর কি পারে না learning opportunity। তাদেরকে একটু টেক্কা দেওয়া সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটার অনেক অ্যাডভান্টেজেসও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজের দিক দিয়ে চিন্তা করলে আই উড সে ডিসঅ্যাডভান্টেজ নাই, বাট ওই কিছু স্টুডেন্টের জন্য হয়তো আলতাফ ভাই, যে আমরা বিকেএসপির কথা বলছিলাম, যে বিকেএসপি যে প্রতিভাবান ছেলেমেয়েরা বেরোচ্ছে, বিকেএসপিতে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, হোস্টেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, 6-7 থেকে শুরু করে সবকিছু ফ্যাসিলিটিস মোটামুটি তৈরি আছে বিকেএসপিতে। বিকেএসপিকে কাজে লাগানো যায় না? যাদেরকে আপনি খুঁজে পাবেন ওদেরকে যদি বিকেএসপিতে পাঠানো যায়। বিকেএসপি তো বাংলাদেশের যত বেশি ফুটবল প্রডিউস, ক্রিকেট ফুটবল দুইটাই বিকেএসপি থেকেই আসছে। বাট ইদানিং আপনি গত 8-10 বছর ধরে সেটা হকি বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ইভেন ক্রিকেটও মানে ওইভাবে কম্পিটিশন করে তারা ন্যাশনাল পর্যায়ে আসতে পারতেছে না। এটা আমি বলতে পারতেছি না বা কেন হচ্ছে। বাট বিকেএসপি তো বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ স্পোর্টসের, কারণ বিকেএসপিটা খুবই জরুরি। এটা আসলে শুধু ঢাকা সাভারের একটা বিকেএসপি না, আরো মনে হয় 2টা হচ্ছে, আরো 6টা আছে। ডিস্ট্রিক্টে যদি মনে করেন 8টা ডিস্ট্রিক্ট বিভাগগুলোতে যদি আলাদা আলাদা আরো বিকেএসপি করা যায়, তাহলে আমার মনে হয় যে আরো উপকৃত হবে স্পোর্টসটা। নিশ্চয়ই আপনাদের প্ল্যানও আছে রিজিওনাল বিকেএসপি। আমাদের বিকেএসপি ঢাকা, যেটা আলফাজ ভাই বললেন, আসলে এই বিষয়টা আমরা পর্যালোচনা করেছি। গত সপ্তাহে আমাদের একটা মানে বোর্ড মিটিং হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনারা জানেন যে আমাদের বিকেএসপি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আপনারা দেখতেও গিয়েছিলেন? দেখতে গিয়েছি, এবং আমরা সেখানে একটা প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক মানের কিছু মাঠ এবং আর্চারি স্টেডিয়াম, ভলিবল স্টেডিয়াম করছি। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট অপশন হিসেবে। আর আমাদের যে খেলোয়াড় তৈরি,
আসলে বিকেএসপি আমি দেখলাম, আমি কয়েকটা কম্পিটিশনে গিয়েছি। গতকালও আমাদের ঢাকা স্টেডিয়ামে অ্যাথলেটিক কম্পিটিশন ছিল। এখানে 100 মিটার দৌড়ের 4টা ইভেন্ট ছিল, 100 এবং 50। এখন দেখলাম যে আপনার 3টাতেই কিন্তু বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি যে আসলে কন্ট্রিবিউট করছে তা নয়। এবং আপনার হকি টিমের যদি আপনি দেখেন, অধিকাংশ প্লেয়ার কিন্তু আপনার এজ লেভেলের এখন এজ লেভেলের বিকেএসপির। ফুটবলের আছে, আর্চারিতে আপনার যে যারা রিসেন্টলি থাইল্যান্ডে আপনার হলো, এবং কাবাডিতে এরাও কিন্তু বিকেএসপি কিন্তু এখন আপনার মাঝখান দিয়ে কিছুটা হয়তো তাদের রেসিশন অথবা ডিটোরিয়েট করেছে, কিন্তু এখন আমরা খুবই স্ট্রিক্টলি সেটা মেনটেন করছি কোয়ালিটি ভর্তির ক্ষেত্রে, নিউট্রিশনের ক্ষেত্রে এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলোকে প্রোভাইড করার জন্য। আর একটা হচ্ছে যেটা আলফাজ ভাই বললেন, আমাদের প্রত্যেকটা ডিভিশনে কিন্তু একটা বিকেএসপির রিজিওনাল সেন্টার রয়েছে, তবে সেগুলি স্বয়ংসম্পূর্ণ নয়। যেমন ফুটবলের ক্ষেত্রে সিলেটকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এখানকার যারা ফুটবল প্লেয়ার আছে তাদের একদম ইন্টেন্সিভ ট্রেনিংয়ের জন্য আমরা পাঠাই হলো সিলেট। হকির জন্য পাঠানো হয় হলো দিনাজপুর, যেহেতু এখানে হকি টার্ফ আছে। আবার কাবাডি, রাজশাহী ইত্যাদি এই ধরনেরগুলো আছে। তা আমরা প্রত্যেকটা বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যেই একটা প্রকল্প নিয়েছি। জনবলগুলো অনুমোদন হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, এবং অবকাঠামোর জন্য কিন্তু একটা প্রকল্প আমাদের লাগবে। আরেকটা হচ্ছে আমাদের ময়মনসিংহ, যেখানে আপনি দেখবেন ধোবাউড়া উপজেলায় যে কলসিন্দুর, সেখান থেকে কিন্তু নারী ফুটবলটা উঠে আসে। সেই জায়গাতে আমরা একটা বিকেএসপি করার চিন্তা করছি, এবং ঋতুপর্ণা সহ রাঙ্গামাটিতে এই ধরনের অনেক প্রতিভাবান প্লেয়ার আছে, যেখানে আমাদের টেবিল টেনিস থেকে আরম্ভ করে আমরা দেখছি এরা কিন্তু রাঙ্গামাটিতে আসে। সেখানেও কিন্তু আগামী 9 তারিখে আমাদের একটা টিম যাবে, মাননীয় প্রতিমন্ত্রী এবং ডিজি বিকেএসপি সহ রাঙ্গামাটিতে কোন জায়গাতে আমাদের বিকেএসপি করা যায় সেই স্থানগুলো নির্ধারণ করার জন্য আমরা মানে উদ্যোগটা অনেক ভালো। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি মাহবুব ভাই, নিশ্চয়ই এই প্রক্রিয়াগুলো চলতে থাকবে, আরো নিশ্চয়ই সামনে আরো বেশি। আর দুটো ইনফরমেশন আপনাকে যেহেতু শেষ পর্যায়ে আছে, আমরা ক্রীড়াকে পেশা হিসাবে যেটা বলেছেন যে তারা যেন ভবিষ্যতে ভরসা পায়, এই বছর আমরা 300 জনকে ক্রীড়া ভাতা দিচ্ছি, এবং আগামী অর্থ বছরে আমরা সেটাকে 500 জনের উন্নতি করছি। আরেকটা হচ্ছে ফুটবলের জন্য সেন্টার অফ এক্সেলেন্স। ইতিমধ্যেই কিন্তু আমরা যে কক্সবাজার রামুতে 17 একর জায়গা গভর্নমেন্ট দিয়েছে, খুবই মানে নামমাত্র মূল্যে 1 লক্ষ টাকা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছে। আমরা চাই নিশ্চয়ই একদম শেষ জায়গায় আসিফের কাছে যাব। শেষ যদি চাওয়া বলো, তোমাদের কি চাও? ট্রেনিং ভালো। জি, এক্স্যাক্টলি, ট্রেনিং আর আরো প্রায়োরিটাইজেশন বেসিক্যালি, যেটা অনেক স্কুলে নাই, অনেক জায়গায় নাই। ওকে, আমরা বিশ্বকাপ দিয়ে শেষ করছি। আলফাজ ভাই, কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন কে হবে বিশ্বকাপ? বলা খুবই খুবই মুশকিল আসলে। আর্জেন্টিনা ব্রাজিল সেমিফাইনাল হতে পারে, এতে এইখান থেকে একটা টিম বাদ হয়ে যাবে, ওই গ্রুপ থেকে একটা টিম আসবে। তো আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমার কাছে সম্ভাব্য মনে হচ্ছে স্পেনকে। আর্জেন্টিনা সাপোর্ট করেন, চ্যাম্পিয়ন হবে স্পেন, তাই তো? সম্ভাবনা দেখছি। আসাফ কি? আমার মনে হয় এবার মোস্ট লাইকলি ফ্রান্সই চ্যাম্পিয়ন হবে। যে দেখা যাবে যে ওই দিকের যে কোনো একটা টিম আসবে, কিন্তু আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল আরেকবার আমরা দেখবো। ওকে, আমরা 30 আজকে যে স্ট্যাটিস্টিক দেখলাম লাস্ট, 30 মানে এর মধ্যে 30 ভাগের সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি ফ্রান্স, যেহেতু আপনি 3 জন প্লেয়ার কথা বলছেন, এমবাপ্পে, ডাম্বেলে এবং ওলিস, 3 জনের মধ্যে খুবই একটা ভালো কম্বিনেশন আছে। আপনিও ফ্রান্সের দিকে? না, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু ফ্রান্সকে আর কি আপনার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, আপনাদের 3 জনের জন্য শুভকামনা। নিশ্চয়ই আপনাদের দল জিতুক, সেটা আমরা নিশ্চয়ই চাইবো। ভালো থাকবেন মাহবুব ভাই, আসিফ, আলফাজ ভাই, নিশ্চয়ই দেখা হবে বিশ্বকাপে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন ভাই, আপনাকে দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের নতুন কুড়িতে বিশ্ব জয়ের স্বপ্নের কথা। আমাদের লাল সবুজ পতাকাটাকে নিশ্চয়ই বিশ্বের বুকে পথ করে উড়াতে পারে স্পোর্টস, সেটা আরেকবার প্রমাণিত হবে। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা বিশ্ব মঞ্চে আমাদের নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ভালো থাকবেন, দেখা হবে আগামী শনিবার একই সময় যমুনার পদ্মায়।